পোষ্য কোটা বহাল ও লাঞ্ছনার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে। এছাড়া ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। উপাচার্য সহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় একটি এবং পোষ্য কোটার বিষয়ে চূড়ান্ত সমাধানের জন্য আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হলেও শিক্ষার্থীদের দাবি পুরোপুরি কোটা বাতিল। এমন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্লাস পরীক্ষা, থমকে গেছে রাকসুর নির্বাচনের প্রচারণা। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী বাড়ি ফিরে যাচ্ছেন। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মীর কাদের। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মীর, কি বলছেন কর্মকর্তা কর্মচারীরা, আর রাকসু নির্বাচন নিয়েও আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। সঞ্জিদা, আজ কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কমপ্লিট শাটডাউন চলছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তারা সবাই মিলে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছেন এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস পরীক্ষা সবকিছু অফ রয়েছে। আমরা একটু বিষয় বলতে রাখি, গতকালকেও কিন্তু ক্লাস পরীক্ষা অফ ছিল, যে কারণে আমরা দেখতে পেয়েছি অনেক শিক্ষার্থী তারা কিন্তু বাসায় চলে যাচ্ছেন। কারণ যেহেতু বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট শাটডাউন এবং কিছুদিন পরে পূজার ছুটি, এ কারণে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছেন, যে কারণে রাকসুর যে আমেজ অর্থাৎ সেটি কিন্তু কমে গিয়েছে। একই সাথে রাকসু নির্বাচনে যে ভোটারদের উপস্থিতি সেটা নিয়েও আসলে শঙ্কা রয়েছে। যদি 25 তারিখে যদি রাকসু নির্বাচন হয়, সেখানে আসলে কত শতাংশ ভোট পড়বে সেটা নিয়েও আসলে এখন প্রার্থীরা খুবই শঙ্কায় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু তাদের দাবি টানা রয়েছেন এবং আজকে দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী তারা কিন্তু সেখানে অবস্থান করবেন এবং তারা যে বলছেন তাদের যে দুটি দাবি, এই দুটি দাবি মানা না হলে তারা এই যে অনির্দিষ্ট ধর্মঘট সেটা এই ধর্মঘট চলতেই থাকবে। অন্যদিকে শিক্ষার্থীরা যদি বলছেন যে পোষ্য কোটাকে পুরোপুরি বাতিল করতে হবে এবং যথাসময়ে রাকসু নির্বাচন দিতে হবে। কিন্তু আসলে এই যে আসলে পোষ্য কোটা এবং রাকসু দুটোকে মুখোমুখি অবস্থানে যে নিয়ে যাওয়া হয়েছে এবং সবকিছু বিবেচনায় যেটি মনে হচ্ছে যে এখনো পর্যন্ত রাকসু নির্বাচনের যে আসলে রাকসু নির্বাচন যে আসলে সঠিক সময় হবে কি না, এটা নিয়ে আসলে এখন একটা বিশাল সংখ্যা তৈরি হয়েছে। কেননা এই যে পোষ্য কোটা এটার সমাধান না হওয়া পর্যন্ত সঠিক সময় রাকসু নির্বাচন না হওয়ার সম্ভাবনায় বেশি বলে অধিকাংশ শিক্ষার্থী মনে করছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি হলো এই। সুনীল জলরাশির উত্তাল ঢেউয়ে গা ভেজাতে প্রতিদিনই কক্সবাজারে ভিড় জমান সমুদ্রপ্রেমীরা, কিন্তু সে আনন্দ কখনো রূপ নেয় বিষাদে। ঢেউয়ের তোড়ে কেউ ভেসে যান, আবার কেউ বা আটকে পড়েন চোরাবালি কিংবা চোরাখালে। এমন বিপদে তাদের সহায় হয়ে ওঠেন পর্যটকদের নিরাপত্তায় থাকা সি সেফ লাইফগার্ড সংস্থার সদস্যরা। কিন্তু স্থায়ী অর্থায়নের অভাবে বন্ধ হতে বসেছে তাদের কার্যক্রম। প্রশাসন অস্থায়ীভাবে এগিয়ে এলেও এই অবস্থার লাইফগার্ড সদস্যদের জন্য স্থায়ী অর্থায়ন প্রকল্প চান সংশ্লিষ্টরা। বাইনোকুলার হাতে তীক্ষ্ণ দৃষ্টিতে এভাবে সমুদ্রে নামা পর্যটকদের নিরাপত্তায় নজরদারি রাখছেন লাইফগার্ড সদস্যরা। ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়া চোরাবালি বা চোরা খালে আটকে পড়া পর্যটকদের মৃত্যু মুখ থেকে ফিরিয়ে আনতে বড় ভরসা লাইফগার্ডরা। তবে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পাশাপাশি দাতা সংস্থার নতুন করে অর্থায়নের আশ্বাস না পাওয়ায় অনিশ্চয়তায় পড়েছিল লাল হলুদ পোশাক গায়ে সৈকতের বালুতটে প্রাণরক্ষক হয়ে থাকে এসব মানুষের কার্যক্রম। তবে 27 আগস্ট বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে দুটি চিঠি পাঠানো হয় স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্টদের কাছে। এতে লাইফগার্ড সার্ভিস চালু রেখে বেতন ভাতাসহ আনুষঙ্গিক সুবিধায় অর্থায়নের ব্যবস্থা নিতে হোটেল মোটেল ও রিসোর্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। সমগ্র হোটেল কর্তৃপক্ষ মিলে চাইলে এটাকে সমাধানে আনতে পারে এবং সার্বিকভাবে পর্যটকদের নিরাপত্তার স্বার্থ চিন্তা করে এটা আমাদের একটা সুব্যবস্থা অবশ্যই করা উচিত। মন্ত্রণালয়ের নির্দেশনা সম্পর্কে সবাইকে অভিহিত করে লাইফ জ্যাকেট নিশ্চিত করা, সতর্কবাণী টাঙিয়ে রাখা। 2014 সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের অধীনে কক্সবাজার সমুদ্র সৈকতের 3টি পয়েন্টে সি সেফ নামের সংস্থার 27 লাইফগার্ড কর্মী পর্যটকদের নিরাপত্তায় কাজ করছেন। তবে স্থায়ী সমাধান ছাড়া এ ধরনের সেবা বারবার অনিশ্চয়তায় পড়বে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। আমরা চাই যেন একটি স্থায়ী সমাধানে আসে, এটি বারবার একটি ফান্ডিং ক্রাইসিসের মধ্যে যেন না পড়ে, একটি রাষ্ট্রীয় কার্যক্রমের মধ্যে যেন একটি আওতাধীন। যেহেতু এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এবং এই বিষয়টাকে
হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। হোটেল মালিক সমিতি যেন অবশ্যই এই বিষয়টাকে একদম সরকারি আদেশ হিসেবে যেন সিরিয়াসলি দেখে। চলতি বছরে এ পর্যন্ত সাগরে গোসলে নেমে মৃত্যু হয়েছে 13 জনের। তাই প্রাণহানির ঝুঁকি কমাতে লাইফগার্ড সার্ভিস টেকসইভাবে চালু রাখার দাবি সবার। ডিবিসি নিউজ ডেস্ক। টাঙ্গাইলে শহরের পাশাপাশি গ্রামেও বাড়ছে ডেঙ্গুর বিস্তার। জনগণের সচেতনতার অভাব আর পরিচ্ছন্নতা বিভাগের উদাসীনতায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে বলে দাবি সচেতন মহলের। অন্যদিকে সরকারি চিকিৎসা কেন্দ্রগুলো যেন হয়ে উঠেছে ডেঙ্গু বিস্তারের অন্যতম উর্বর ক্ষেত্র। মশক নিধনে শহরের পাশাপাশি গ্রামেও কার্যকর ভূমিকার দাবি জানিয়েছেন জেলা স্বাস্থ্য কর্মকর্তা। এটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের 9 সেপ্টেম্বরের দৃশ্যপট। মেডিসিন বিভাগের এই ইউনিটে অন্য রোগীদের সাথে ভর্তি আছেন 11 জন ডেঙ্গু রোগী, কিন্তু কারার সেই রোগী তা জানা নেই কর্তব্যরত সেবিকাদেরও। পরে দুজনকে শনাক্ত করা গেলেও কেউই ছিলেন না মশারি ঘেরা। দায়িত্বহীনতার এমন চিত্র জেলার প্রতিটি সরকারি হাসপাতাল সহ সর্বত্র। চিকিৎসা নিতে আসা অধিকাংশই গ্রামের। ডেঙ্গু প্রতিরোধে কর্তৃপক্ষের উদাসীনতা আর সরকারি হাসপাতালে নিজেদের ব্যয়বহুল অর্থে যথাযথ চিকিৎসা সেবা না পেয়ে রোগী ও স্বজনদের কণ্ঠে কেবলই হতাশা আর ক্ষোভ। পানিও খাইতে পারি না, কোনো তরল খাবারও খাইতে পারি না, খানা দেখলেই আমার বমি আসে। রাতে খুব জ্বর বমি, পরের দিন হাসপাতালে গেছি। আর হাসপাতালে আসলাম, হাসপাতালে এসে ভর্তি হইলাম। আমি তো সরকারি কোনো জিনিসই হইতেছি না। হাসপাতালের বাইরের চিত্র আরও ভয়াবহ। অপরিষ্কার, ময়লা, দুর্গন্ধযুক্ত স্থানে স্তূপ করে রাখা ডাবের খোসা, প্লাস্টিক বোতল আর পলিথিনে জমে থাকা বৃষ্টির পানি যেন ডেঙ্গুর বংশ বিস্তারের উর্বর ভূমি। হাসপাতালের পাশাপাশি এ চিত্র শহর গ্রামের সর্বত্র। ডেঙ্গু রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার পরিস্থিতি মহামারী আকার ধারণ করতে পারে যখন তখন, বলছে সাধারণ মানুষ। এরিয়ার মধ্যে ড্রেনের সংস্কার নাই, ভালোভাবে উদ্যোগ নাই, যার দরুন দিনের বেলায় মশা কামড়া। যে ওষুধ দিচ্ছে তো মশা মরে না, ওই সাময়িক একটু কেরোসিনের গন্ধ, ওই সাময়িক একটু ধুম হয়, বরঞ্চ এটা আরও মানুষের ক্ষতি হয়। সাধারণ মানুষকে সচেতনতার তাগিদ দিয়ে নিজেরাও আরও সতর্ক হবার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। আমরা বলবো যে আসলে ডেঙ্গু রোগীরা যাতে কন্টিনিউয়াস মশারি ব্যবহার করে এবং তারা ডেঙ্গু হইলে আতঙ্কিত না হয়ে আমাদের চিকিৎসার পরামর্শ নেবে। পৌরসভা দায়িত্ব মশা নিধন করা। আমার মনে হয় এই মশা নিধন কার্যক্রমটা আরও জোরদার করলে ডেঙ্গুর প্রকোপটা কমবে। টাঙ্গাইলে গেল 6 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 470 জন, যার অধিকাংশই গ্রামের আর বেশি আক্রান্ত মির্জাপুর উপজেলায়। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। বরগুনায় ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছেন অনেকে। জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মালিক মিঠু। বরগুনার বর্তমান ডেঙ্গু পরিস্থিতি কি, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। ধন্যবাদ। আসলে বরগুনায় সারা বাংলাদেশের 1/3 কিন্তু ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এই বরগুনাতে, এবং সব থেকে মৃত্যু এই জেলাতে। বিশেষ করে গত 24 ঘন্টায় বা 48 ঘন্টায় বরগুনাতে মারা গিয়েছেন 3 জন, যার 3 জনের বাড়ি কিন্তু পাথরঘাটাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। এছাড়া কিন্তু বরগুনা এই যাবৎ সরকারি হিসাবে 11 জন থাকলেও কিন্তু বেসরকারিভাবে কিন্তু সেটা কিন্তু অর্ধশততে ছাড়িয়ে গিয়েছে, এবং সেটা আরও বাড়তে পারে বলেও ধারণা করছেন অনেক বিশেষজ্ঞরা। সর্বোপরি যে ডেঙ্গুর যে ভয়াবহতা, আমি যদি বলি আগস্টে কিছুটা আসলে ডেঙ্গু রোগীর ভয়াবহতা কমলেও কিন্তু আবার সেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু রোগী, এবং সেপ্টেম্বরে কিন্তু প্রচুর পরিমাণে ডেঙ্গু রোগীর শনাক্ত বেড়েছে। এবং এক প্রকার দেখাতে চাচ্ছি যে আপনারা দেখেন, আমি এখন এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর হাসপাতালে, যে হাসপাতালটি শুধু সিট সংকটে অনেকেই মেঝেতে আশ্রয় নিতে হয়েছে, এবং জায়গা না থাকায় এবং প্রচুর পরিমাণে আসলে রোগীরা, ডেঙ্গু রোগীরা এখানে কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এখন এই মুহূর্তে এই হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন 80 জনের বেশি রোগী কিন্তু এখানে চিকিৎসা নিয়েছেন, এবং টোটাল এই জেলায় সরকারি হিসাব মতে এবং সিভিল সার্জনের হিসাব মতে 7000 ডেঙ্গু রোগীর আসলে চিকিৎসা নিয়েছেন, এবং অনেকেই সুস্থ হয়েছে। এবং বেসরকারিভাবে যেটা ক্লিনিকে বা অন্যান্যভাবেও যারা আসলে চিকিৎসা নিয়েছেন, সেটা কিন্তু সংখ্যা কিন্তু বৃদ্ধি। কিন্তু এখানে আইডিসিআর একটি টিম এসেছিলেন, তারা বলেছেন যে এখানে ডেঙ্গুর যে প্রকোপটার বাড়ার কারণ হচ্ছে এখানকার মানুষ স্বচ্ছ পানি, আসলে বৃষ্টির পানি সংরক্ষণ করেন, এবং কোনো রকমের ঢাকনা না থাকায় কিন্তু এখানে কিন্তু ডেঙ্গু এডিসের লার্ভা পাওয়া গেছে, এবং সেখান থেকে কিন্তু ডেঙ্গু রোগ ছড়াচ্ছে।
ডাক্তাররা বলছেন যে মূলত ডেঙ্গুর যে আসলে যে শনাক্তর হার বা ডেঙ্গু রোগী যে বাড়ে সেটা কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবর এই 2 মাস ডেঙ্গু রোগীর সংক্রমণ হওয়ার থাকলেও কিন্তু এবছর শুরুতেই কিন্তু এখানকার ডেঙ্গুর প্রকোপটা ছড়ায় এবং যেটা বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। সর্বোপরি যে ডেঙ্গুর যে ভয়াবহ অবস্থা, সর্বোপরি এখানকার যে হাসপাতালের চিত্রও কিন্তু একটু চিকিৎসা দিতেও কিন্তু হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। এই ছিল আসলে বরগুনা থেকে সর্বশেষ। সঞ্জিদা। মিঠু, ধন্যবাদ আপনাকে। বগুড়ার শেরপুর থেকে প্রায় 5 মণ ওজনের প্রাচীন কোষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব। বিকেলে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আইমুন গ্রামে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে। এ সময় 2 চোরা কারবারিকেও গ্রেপ্তার করা হয়। অভিযান শেষে রাতে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, শেরপুরের দক্ষিণ আইমুন গ্রামের সোনালী পুকুরের পাশের একটি ঘরের মাটির নিচ থেকে কোষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন প্রায় 190 কেজি বা 5 মণ। অভিযানের সময় ওই গ্রামের আবুল বাশার ও সিরাজগঞ্জের সদর উপজেলার আলামিন সরকার নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা কোষ্টি পাথরের মূর্তিটির মূল্য আনুমানিক 2 কোটি টাকা। যশোরের রাজারহাটে রেল ক্রসিংয়ে পুলিশ পরিচয় স্বর্ণ ডাকাতির মামলায় 4 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2 আসামির প্রাথমিক স্বীকারোক্তিতে শনিবার রাতে চাচড়া মোড় এলাকা থেকে অপর 2 আসামিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, 14 জুলাই সকালে কয়েকজন পুলিশ পরিচয়ে প্রাইভেট কার থামিয়ে আনন্দ বসু ও কর্মচারী রাসেল গাজীকে চোখ বেঁধে হাতকড়া পরিয়ে তাদের কাছ থেকে 19 ভরি 8 আনা স্বর্ণালংকার, নগদ 26,000 টাকা ও 4টি মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হলে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে ঢাকায় তাঁতিবাজারের হাজি মার্কেট থেকে মোহাম্মদ উজ্জ্বল হোসেন ও নিশান হোসেনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় 5 ভরি 11 আনা স্বর্ণ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অপর 2 আসামিকেও গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় হ্যান্ডকাপ, 2টি ওয়াকি-টকি ও প্রাইভেট কার। সিলেট নগরীর ব্যাটারি চালিত অটো রিকশা, অবৈধ সিএনজি, অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে প্রশাসনের আলটিমেটাম শেষ হচ্ছে আজ। যানজট, অবৈধ যানবাহন মুক্ত নগর গড়তে ট্রাফিক আইন অমান্যকারীর বিরুদ্ধে শুরু হচ্ছে কঠোর অভিযান। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রত্যুষ, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, বিস্তারিত আমাদের জানাবেন। নগরীর ডিকাই বাজারে কিছুক্ষণ আগে এখানে এসেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার। তিনি আসলে এই যে অভিযানের কথা আপনি বলছিলেন সেটি কিন্তু এখানে পর্যবেক্ষণ করেছেন এবং পরিদর্শন করেছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অভিযান চলছে, অর্থাৎ সিলেট নগরীতে যে সকল ইজি বাইক রয়েছে যেগুলো আসলে চলাচল নিষিদ্ধ নগরীর ভেতরে, এবং এছাড়াও নিবন্ধনবিহীন সিএনজি বা ট্রাফিক আইন মেনে চলার যে বিষয়, সেই বিষয়ে কিন্তু 1 সপ্তাহ আগে কঠোর নির্দেশনা দেওয়া হয় এবং গতকাল পর্যন্ত আলটিমেটাম ছিল, এবং যার ফলশ্রুতিতে আজ সকাল থেকে কিন্তু কঠোর অবস্থানে এবং অভিযান চালাচ্ছে প্রশাসন। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে এভাবে অভিযান চলছে, এবং আমরা জানতে পেরেছি পুলিশ কমিশনার আমাদেরকে যেটি জানিয়েছেন যে এ পর্যন্ত 20 থেকে 25টি অবৈধ ইজি বাইক আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর পাশাপাশি যে সকল সিএনজি আসলে অটোরিকশা যারা আসলে ট্রাফিক আইন মানছে না, কিংবা এছাড়াও যারা মোটরসাইকেলে হেলমেট নিয়ে আসছে না কিংবা কাগজপত্র দেখাতে পারছে না, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো সব কিছু মিলিয়ে একটু আমরা দেখছি যে এখানে রয়েছেন ট্রাফিকের কর্মকর্তা। আমরা একটু জানতে চাইবো আসলে আপনারা বেসিক্যালি কি কি বিষয়ের উপর জোর দিচ্ছেন আজকে? আমরা বেসিক্যালি ওই যে ব্যাটারি রিক্সা যেগুলো নিষিদ্ধ যান এগুলোর উপরে বিশেষ করে জোর দিচ্ছি আর কি। এটার উপরে বিশেষ অভিযান চলতেছে। আমরা স্পেশালি এদিকে মনোযোগ দিচ্ছি যে ব্যাটারি রিক্সাগুলো যেগুলো নিষিদ্ধ যান, রাস্তায় চলাচল নিষিদ্ধ যেগুলো, এটার দিকে খেয়াল করতেছি আমরা আর কি। ধন্যবাদ। নিশ্চয়ই শুনছিলেন এই কর্মকর্তা বলছিলেন যে আসলে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বেসিক্যালি তারা জোর দিচ্ছেন। তার মূল উদ্দেশ্য হচ্ছে নগরী থেকে যানজট মুক্ত করা এবং আইন মানতে সকল প্রকার যানবাহন কিংবা মোটরসাইকেলকে আসলে তারা অনুপ্রাণিত করার জন্য এই কাজ করছেন, এবং তারা বলছেন যে সিলেটের নগরের বিভিন্ন জায়গায় চলছে এবং এই যে তৎপরতা আইনশৃঙ্খলা বাহিনী সেটি কিন্তু অব্যাহত থাকবে। এই ছিল সিলেটের অভিযানের সর্বশেষ পরিস্থিতি। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে। মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতে 3 বছর আগে গাইবান্ধা জেনারেল হাসপাতালের 2টি নতুন ভবন নির্মাণ হলেও এখনও রোগীদের সেবা নিতে হচ্ছে পুরনো ভবনেই। 100 শয্যার বিপরীতে 300 রোগী নিয়মিত ভর্তি থাকায় মেঝেতেই চলছে চিকিৎসা সেবা। সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত আসবাবপত্র ও যন্ত্রপাতির অভাবে নতুন ভবনে এখনও শুরু হয়নি কার্যক্রম। তবে স্থানীয়দের দাবি এর পেছনে রয়েছে সিন্ডিকেট। এই দৃশ্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের 100 শয্যার অবকাঠামোতে দীর্ঘদিন ধরে চলছে 250 শয্যার কার্যক্রম। শয্যার তুলনায় ভর্তি রোগীর সংখ্যা প্রায় 3 গুণ হওয়ায় প্রতিদিন এভাবে মেঝেতে চলছে চিকিৎসা সেবা।
হাসপাতালটিতে নিয়মিত ভর্তি থাকেন ৩ শতাধিক আর বহির্বিভাগে সেবা নেন ১২০০ থেকে ১৫০০ রোগী। রোগী ও স্বজনরা বলছেন সেবার মান নেই বললেই চলে। শয্যার সংকটের পাশাপাশি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চলে চিকিৎসা সেবা। নার্সের ঘরে কিছু কিছু একটা অবহেলা আছে, মনে করে তো কোনো ট্রিটমেন্ট ঠিক মতো করে না। সেখানে গন্ধের জন্য বিশেষ করে টয়লেটগুলো এগুলোতে যাওয়া যায় না। এখানে যাই আসবে তাই তো অসুস্থ হয়ে যাবে, কোনো পরিষ্কার নাই, পরিচ্ছন্ন নাই। জনবলের খুবই অভাব। সিস্টার যেখানে ১-১৫০ থাকে সেখানে ৬০ জন, সুইপারের পোস্ট নাই। রোগীদের চিকিৎসার সেবা নিশ্চিতে ২০২২ সালে ৯ তলা এবং ৬ তলার ২টি ভবন নির্মাণ করা হয়। ২৫০ শয্যা, অর্ধ শতাধিক কেবিন ও লিফট সহ সব ধরনের আধুনিক সুবিধা থাকলেও নির্মাণের ৩ বছর পরও পুরাতন ভবনেই চলছে চিকিৎসা সেবা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত আসবাবপত্র ও যন্ত্রপাতির কারণে এখনও নতুন ভবনে কার্যক্রম শুরু হয়নি। এটিতে আসলে ভবনের কাজ হয়েছে, অর্থাৎ দালানের কাজ হয়েছে, কিন্তু এর ভিতরে যে আসবাবপত্র বা মেডিকেল ইকুইপমেন্টসের যে সরবরাহ সেটির কাজ হয়নি। তবে স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নতুন ভবনে স্থানান্তর না করার পিছনে কাজ করছে একটি সিন্ডিকেট। নতুন ভবন কিন্তু এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কার্যক্রম শুরু করেনি। আমরা কিন্তু খুবই অতিষ্ঠ হয়েছি। ৩৪ কোটি ৫৩,৫৯,০০০ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়। পরে খরচ বেড়ে দাঁড়ায় ৩৯ কোটি ৭০ লাখ টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জব্দ কয়েক হাজার নৌকা ও ট্রলার। এসব নৌযান রক্ষণাবেক্ষণ বা নিলামের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। এতে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। তবে বন বিভাগ বলছে, আইনি জটিলতার কারণে নিলাম বা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না নৌযানগুলো। এটি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়ি গোয়ালিনীর চিত্র। শুধু বুড়ি গোয়ালিনী নয়, কদমতলা, কৈখালী ও কবাদক স্টেশন সব জায়গাতেই একই দৃশ্য। বিভিন্ন সময় অবৈধভাবে প্রবেশের দায়ে বন বিভাগের অভিযানে জব্দ করা হয় অন্তত ২,০০০ ছোট বড় নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার। আর এসব নৌযান বছরের পর বছর পড়ে আছে খোলা আকাশের নিচে। নষ্ট হচ্ছে মূল্যবান সম্পদ। এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেই বন বিভাগের। নৌকাগুলো ধরার পরে এরা নষ্ট করে ফেলায়, তা যদি এই নৌকোনো অকশন বা কিছু এমনি দিতেও ভালো হয়। এরা তো মনে করো শুধু বনে যায়, যে ধরে এমনি আইনে ফেলাইতে হয়। আর শুধু টাকা, যে যা টাকা দেয় এইভাবে তার ছাড়ি দিয়ে আসা, যে না দেয় সেগুলা নিয়ে এসে এইভাবে ফেলাইতে হয়। আটক নৌযানগুলোর দ্রুত আইনি নিষ্পত্তি এবং মালিকাবিহীন নৌকাগুলো নিলামে দেওয়ার দাবি সচেতন মহলের। এই নৌকাগুলো যদি দ্রুত সময়ে ইজারা দেওয়া যায় বা নৌকাগুলো যদি নিলামে বিক্রি করা যায়, তাহলে সরকার অনেক রাজস্ব পায়। মামলা নিষ্পত্তি ও নিলামে দীর্ঘসূত্রতার কারণেই নৌযানগুলো নষ্ট হচ্ছে, জানালেন বন বিভাগের কর্মকর্তা। যেহেতু আইনি প্রক্রিয়াটা একটা দীর্ঘ প্রক্রিয়া, সে প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আমাদেরকে আলামত হিসেবে এই জব্দকৃত মালগুলো সংরক্ষণ করতে হয়। যদিও কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে পচনশীল কাঁচামাল, সেগুলোকে আদালতের রায় অনুযায়ী, আদেশ অনুযায়ী আমরা অবমুক্ত করি। সুন্দরবন এলাকায় জব্দ হওয়া নৌকা ও ট্রলারগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে কোটি টাকার সম্পদ রক্ষার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষের ক্ষণগণনা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে চট্টগ্রাম নগরীর মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীর তুলির আঁচড়ে প্রতিমায় ধীরে ধীরে প্রাণ সঞ্চার হচ্ছে। নির্দেশনা মেনে পূজার সব আয়োজন শেষ পর্যায়ে বলছেন আয়োজকরা। বন্দরনগরীর সদরঘাট কালী মন্দির, চারদিকে উৎসবের আমেজ। দিনরাত এক করে দেবী দুর্গাকে সাজাতে ব্যস্ত শিল্পীরা। দম ফেলার ফুরসত নেই কারো। একের পর এক রং তুলির আঁচড়ে ফুটে উঠছে দেবীর রূপ। এবছর পূজা তাড়াতাড়ি চলে আসায় প্রতিমা একটু কম তৈরি হয়েছে। সময় স্বল্পতা ছিল, এবার পুজো অনেক আগে চলে আসছে, যার কারণে গিয়ে আমাদের কিছু কারখানায় কিছু প্রতিমা কম হয়েছে। প্রতিমার পাশাপাশি চলছে প্যান্ডেল ও মণ্ডপ সাজানোর কাজ। এরই মধ্যে ভক্ত অনুরাগীদের আনাগোনাও শুরু হয়েছে মন্দির প্রাঙ্গণে। বাড়তি উচ্ছ্বাস ভক্তদের। মাতৃপক্ষের শুরু, তাই মাকে প্রণাম করতে, মায়ের নতুন প্রতিমা দর্শন করতে। পূজা আসছে, সর্বোপরি সবারই মঙ্গল হোক, এটাই চাই। পুজো জিনিসটাও কিন্তু আমাদের ঈদের মতো, কিন্তু এমন না যে কি আমাদের কোনো মুসলিম বন্ধু পুজো বের হবে না, আমাদের সাথে ঘুরবে না। শারদীয় দুর্গোৎসব ঘিরে নগরীর মণ্ডপগুলোতে আইন শৃঙ্খলা রক্ষায় বাড়তি প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। আমরা সব মন্দিরকে বলেছি আমাদের 12টার মধ্যে পূজার আনুষ্ঠানিকতা নিয়ন্ত্রণ করার জন্য। আর আমরা এবার অত্যন্ত
সাত্ত্বিক এবং আমরা ডিজে মুক্ত, থিম মুক্ত এবং আমরা উচ্ছৃঙ্খলতা মুক্ত আমরা পূজা করব। রংতুলির কারুকাজে এখন চট্টগ্রামের মণ্ডপগুলো সাজছে নতুন সাজে, দেবীর আগমনে মিলবে পূর্ণতা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নৌকাবাইজ, ঘোড়দৌড় আর গরুর মইদৌড় সহ গ্রামীণ নানা খেলা বিভিন্ন সময়ে দেখা গেলেও এবার কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ভেলাবাইজ। কলাগাছ আর বাঁশ দিয়ে তৈরি করা হয় এ ভেলা। খেলাটি উপভোগ করেন স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সী মানুষ। কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা সহ বিভিন্ন অপসংস্কৃতি থেকে দূরে রাখতে আয়োজন করা হয় এই ভেলাবাইজ। বিভিন্ন বয়সী মানুষ উপভোগ করেন এই প্রতিযোগিতা। মিলন মেলায় পরিণত হয় আয়োজনটি। 17 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই খেলায় রাউন্ড লিগ পদ্ধতিতে অংশ নেয় 18টি দল। প্রতিযোগিতার ফাইনালে 21 সেপ্টেম্বর বিকেলে 5টি দলের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে বেছে নেওয়া হয়। ব্যতিক্রমী এ খেলা দেখে আনন্দিত স্থানীয়রা। খেলাটা আমি দেখতে এসেছি, আমার অনেক আনন্দ হচ্ছে, কারণ আমাদের গ্রামে এইরকম খেলা আগে কখনো হয়নি। এতে গরিবের বন্ধু প্রথম, 10-এর দোয়া দ্বিতীয় ও বটতলী এক্সপ্রেস দল তৃতীয় হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই নৌকে দিয়া বা এই ভিড়ে দিয়া বোর্ডে দিয়া কোনো জায়গায় এইভাবে খেলা হয় নাই। এই সর্বপ্রথমে মাঠের বাড়ির মধ্যে প্রথম হলো। আমাদের এলাকার প্রত্যেকেরই বুড়া ব্যবহার করা বা বুড়া বানানো সবাই জানে, এবং এলাকার যুব সমাজরাই যে আমরা একটা ব্যতিক্রম খেলার আয়োজন করি। লোকের সারা অনেক পেয়েছি, পরবর্তীতে এই খেলাটাকে আরো বড় পরিসরে করতে যাচ্ছি। স্থানীয় জনপ্রতিনিধি জানান, যুব সমাজকে আনন্দ দেয়া ও হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাগুলো টিকিয়ে রাখাই আয়োজনের উদ্দেশ্য। কিছু যুবক এবং কিছু মুরব্বীদের অতি আগ্রহ এবং উৎসাহের সহকারে একটি বাংলাদেশে ব্যতিক্রমধর্মী খেলার আয়োজন করেছেন। ভেলা বলে থেকেই এই খেলাটি ওনারা নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। ভবিষ্যতে এসব খেলা আরও বেশি আয়োজন করা হবে, এমনটাই চান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।